ঢাকার আকাশে তখন সূর্য ডুবে যাচ্ছে ধীরে ধীরে। প্রধান উপদেষ্টার কার্যালয় এক কাপ ধোয়া ওঠা গ্রিন টি হাতে নিয়ে বসে আছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। এমন এক সন্ধ্যায় হঠাৎই বেজে ওঠে সুরেলা রিংটোন। নামটা স্ক্রিনে ভেসে ওঠে মার্কো রুবিও, ইউএস সেক্রেটারি অফ স্টেট। 15 মিনিট, হ্যাঁ ঠিক 15 মিনিটের সেই ফোন কলে বদলে যায় দক্ষিণ এশিয়ার রাজনীতির আবহাওয়া। উত্তরে হিমালয়, দক্ষিণে বঙ্গোপসাগর, আর মাঝখানে এক নতুন কূটনৈতিক মানচিত্র আঁকা হতে থাকে। কিন্তু গল্পটা এখানেই শুরু নয়। এর পেছনে ছড়িয়ে আছে ষড়যন্ত্র, চক্রান্তকে অতিক্রম করে দীপ্ত পায়ে এগিয়ে চলা। বাংলাদেশি বাহাদুরির বিপরীতে দিল্লির গোপন কূটনৈতিক হাহাকার। 2025 সালের ফেব্রুয়ারি এক অদ্ভুত সফর শুরু করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওয়াশিংটনের রাস্তায় তখনও বরফ জমে আছে। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ না পেলেও মাসখানেক পর যখন নিমন্ত্রণ এল, তখন মোদী সাহেব ছুটে গেলেন যেন কোনো রক্ষাকবচ চাইতে। কিন্তু আমেরিকার প্রেসিডেন্টের কাছে গিয়ে তিনি যেটা বললেন তা আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে এক নাটকীয় পর্ব হয়ে থাকবে। না, চীন নিয়ে নয়, পাকিস্তানও নয়, তিনি কথা তুললেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। এই ইউনূস আমাদের কথা শোনে না, কিছু করেন ওকে নিয়ে। ট্রাম্প কিছু বলেননি, শুধু শুনলেন চুপচাপ, যেন মোদীর এই কান্নার দাম নেই, ওজন নেই। স্মরণ করুন রাতের ভোটের নির্বাচনের পরবর্তী মাস 2024 সালের ফেব্রুয়ারি। তখন ঠিক উল্টোটা করছিল ভারত। পশ্চিমাদের বলছিল শেখ হাসিনাকে চাপ দিবেন না আমাদের বন্ধু, তার হাতে দেশ নিরাপদ। ইন্ডিয়ান লবিস্টদের পেছনে কোটি কোটি টাকা ঢালছিল দিল্লি শুধু শেখ হাসিনার সমর্থনে ওয়াশিংটনের মুখ বন্ধ রাখতে। ওয়াশিংটন পোস্ট, বিজনেস স্ট্যান্ডার্ড সব বলেছিল তখনকার বাস্তবতা। কিন্তু এক বছর পর ঠিক একই ফেব্রুয়ারি মাসে তাদের অবস্থান উল্টে গেল। স্বৈরাচারী হাসিনা গণ অভ্যুত্থানে ক্ষমতা ছাড়া প্রফেসরের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে মেরুদণ্ড সোজা রেখে। আর দিল্লি এবার বাংলাদেশ বিপ্লবের ক্ষমতায় আসা নেতার বিরুদ্ধে শুরু করল চরিত্র হননের মিশন। বিশ্লেষকরা বলেন মোদীর সম্পর্ক শুধু হাসিনার সাথে, বাংলাদেশের মানুষের সাথে ছিল না কখনো। তাবেদার রাজ্য থেকে স্বাধীন হয়ে ওঠায় অস্থির হয়ে পড়েছিলেন মোদী। তাই প্রফেসর ইউনূসের বিপক্ষে দাঁড়িয়েছিলেন। এটা তার জন্য কাল হয়েছে। মোদীর ক্যাশিয়ার হিসেবে কথিত গৌতম আদানি বিভিন্ন একতরফা চুক্তি সেরেছিলেন বাংলাদেশের সাথে। হাসিনা ক্ষমতায় না থাকলে আদানির কামাই ক্ষতিগ্রস্ত হবে, সে কারণে তাকে টিকিয়ে রাখতে মরিয়া ছিলেন। ব্যক্তিবিশেষের স্বার্থ রক্ষা করতে গিয়ে বাংলাদেশের গণশত্রুতে পরিণত হয়েছে। ভারতের কূটনৈতিক স্বার্থের অপরিমেয় ক্ষতি করে ফেলেছেন মোদী। দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশ উচ্চভূমির মেঘাচ্ছন্ন পাহাড় ঘেরা এক শহরে বসেছিল এক গোপন বৈঠক। প্রচারের আলো থেকে বহু দূরে সেখানে বাংলাদেশ ও চীনের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা এক টেবিলে বসেছিলেন। এই বৈঠকে সাংবাদিক ছিল না, টেলিভিশন ছিল না কোনো পতাকা কিংবা গণমাধ্যমের দৃষ্টি। ছিল শুধু শীতল কূটনৈতিক চেহারা আর প্রতিটি বাক্যের আড়ালে লুকানো একটি করে চাল। বিভিন্ন গণমাধ্যমে খবর আলোচনার টেবিলে ছিল রেলপথ, নদীপথ, আঞ্চলিক নিরাপত্তা এবং সর্বোপরি এক নতুন সামরিক অর্থনৈতিক বলয় গঠনের কৌশল। প্রফেসর হয়তো জানতেন চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানো মানেই ওয়াশিংটনের চোখ রাঙানি ডেকে আনা, কিন্তু তিনি সেটা চাননি। তিনি যা চেয়েছেন তা হল ভারসাম্য। ঠিক যেমন একজন সুই ধরা শিল্পী সূক্ষ্মভাবে দর্জির কাজ করেন, প্রফেসর ইউনূস তেমনি নির্মাণ করলেন নতুন একটি ব্যালিস্টিক অ্যাক্ট, যেখানে একদিকে থাকল বেইজিং, আরেকদিকে ওয়াশিংটন। ইউনান বৈঠকের পরই প্রফেসর ইউনূস প্রশাসন যেন কলকাঠি নাড়াতে শুরু করেন ওয়াশিংটনেও এই বার্তা পাঠিয়ে যে বাংলাদেশ এক পক্ষের নয়, বরং নিজস্ব স্বার্থের। 2025 সালের 30 জুন ঢাকায় অধ্যাপক ইউনূসের দপ্তরে ফোন করে মার্কো রুবিও, ইউএস সেক্রেটারি অফ স্টেট। উষ্ণ, বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক আলাপ চলে দুই দেশের মধ্যে। আলোচনার বিষয় দ্বিপাক্ষিক বাণিজ্য, রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা, গণতন্ত্রে উত্তরণের প্রক্রিয়া এবং আসন্ন জাতীয় নির্বাচন। রুবিও বলেন, আমরা আপনার নেতৃত্বে নেওয়া সংস্কারকে সমর্থন করি। বাংলাদেশের প্রতি আমাদের আস্থা রয়েছে। এই কথার পর যেন ধসে পড়ে দিল্লির শেষ আশাও। দিল্লির সাউথ ব্লকের বৈঠক কক্ষে একসময় যে আশাবাদ ছিল তা এখন কুয়াশায় মোড়া। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, পররাষ্ট্র সচিব এবং প্রধান তিনজনের মুখে যেন থমথমে স্তব্ধতা। তারা জানতেন যে মোদীর প্ল্যান ডেল্টা ব্যর্থ হয়েছে। ইউনূসকে আন্তর্জাতিক মহলে নন ক্রেডিবল বানানোর জন্য যে চেষ্টা করা হয়েছিল তার ফলাফল এখন ধুলোয় মিশে গেছে। মোদীর তীক্ষ্ণ দৃষ্টিতে ছিল একটাই প্রশ্ন, আমরা কি হারছি?
এই হারের মানে কিন্তু শুধু কূটনৈতিক হার নয়, এটি একটি বর্ণবাদী দম্ভের পতন, যেখানে দিল্লি ভেবেছিল বাংলাদেশ একটি ছোট ভাই, একটি উপনিবেশীয় ছায়া, একটি পোষা প্রতিবেশী। কিন্তু এইবার প্রফেসরের নেতৃত্বে সেই ছোট ভাই বলে উঠেছে, না, আমরা নিজের পায়ে দাঁড়াব। ভারতীয় এক্সপার্টদের নোটে এসেছে, প্রফেসর ইউনূসের সরকার শুধু চীন নয়, আমেরিকাকেও এমনভাবে নিয়ন্ত্রণ এনেছে যা 2001 সালের পর আর কেউ পারেনি। এই সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে অস্বস্তি তৈরি হয়েছে তা চোখে পড়ার মতো। শুধু তাই নয়, ভারতের গোপন লগিং প্রচেষ্টা, ওয়াশিংটনের কনজারভেটিভ থিঙ্ক ট্যাঙ্কগুলোর সঙ্গে যোগাযোগ, প্রফেসর ইউনূস প্রশাসনের বিরুদ্ধে ব্ল্যাক প্রোপাগান্ডা চালানো, এমনকি মিডিয়াতে ভুয়া কন্টেন্ট ছড়ানো, সব ব্যর্থ হয়েছে। এবং এই ব্যর্থতার প্রতীক রয়ে গেছে সেই ফেব্রুয়ারির ট্রাম্প সাক্ষাৎ, যেখানে মোদি নিজে গিয়ে বলেছিলেন, ইউনূস আমার কথা শোনে না, এবং ট্রাম্প কিছুই বলেননি। অন্যদিকে ঠিক 1 মাস পরে সেই একই ওয়াশিংটন থেকে ফোন আসছে, প্রফেসর ইউনূস, আপনার কাজ আমরা সমর্থন করি। একই চরিত্র, দুইটি দৃশ্য, একদিকে কান্না, অন্যদিকে কৃতজ্ঞতা। আর এখানেই গল্প শেষ হয় না, কারণ দিল্লি জানে এই খেলায় এখনো আছে বহু রাউন্ড। কিন্তু একথা অস্বীকার করা যায় না যে প্রথম রাউন্ডে বাংলাদেশ জিতে গেছেন, এবং সেটা একেবারে দাবার ছকের মতো নিখুঁতভাবে। রাত বাড়ছে, 1000 বছরের পুরনো রাত। ঢাকার আকাশে জ্বলজ্বল করছে চাঁদ। প্রধান উপদেষ্টার দপ্তরে একা বসে আছেন অধ্যাপক ইউনূস। তার চোখ নিবদ্ধ উত্তর পশ্চিম আকাশে, সেই দিকে যেদিকে ওয়াশিংটনের আলো জ্বলে। চায়ের কাপের ধোয়ার মতো কুয়াশা তার চারপাশে, কিন্তু তার দৃষ্টি পরিষ্কার। ঠিক তখনই মনে পড়ে যায় মোদিকে। একসময় যিনি ছিলেন দক্ষিণ এশিয়ার নিরঙ্কুশ নায়ক, এখন সেই মোদি যেন হয়ে উঠেছেন উপমহাদেশের একটি ধূসর অতীত, যাকে কেউ আর ডাকছে না কোনো আলোচনায়, যার উপস্থিতি জড়িয়ে গেছে বিতর্ক আর কূটনৈতিক ব্যর্থতায়। বেইজিং ওয়াশিংটন সবার টেবিলে এখন আলোচনা হয় একজন মানুষকে ঘিরে, প্রফেসর ইউনূস। তিনি হয়ে উঠেছেন দক্ষিণ এশিয়ার নতুন গল্পের কেন্দ্রবিন্দু, একটি রূপান্তরের প্রতীক। পশ্চিমা বিশ্বে কেউ আর এখন মোদির চাওয়া বা পাওয়া নিয়ে মাথা ঘামায় না, বরং কৌতূহল থাকে প্রফেসর ইউনূস কি ভাবছেন তা জানার। আসলে এই মুহূর্তে ইউনূস শুধু বাংলাদেশের নয়, দক্ষিণ এশিয়ার সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে প্রাসঙ্গিক চরিত্র। দিল্লি চেষ্টা করেছে ইউনূসকে কালিমালিপ্ত করতে, কিন্তু ব্যর্থ হয়েছে। মার্কো রুবিওর ফোন কল সেই ব্যর্থতার প্রমাণপত্র। এই মানুষটা জানেন দিল্লি চুপ করে থাকলেও তাদের ষড়যন্ত্র থেমে নেই। তারা হয়তো নতুন মোড়কে নতুন মুখোশ পরে আবার ফিরে আসবে। তবুও ইউনূস প্রস্তুত, কারণ তার হাতে এখন আকাশের মানচিত্র, সাগরের নেভিগেশন, আর সবচেয়ে বড় কথা মানুষের আস্থা। আর সেই আস্থা দিয়েই শুরু হবে এক নতুন অধ্যায়, এক অসমাপ্ত ষড়যন্ত্রের মুখোমুখি এক অসমাপ্ত জয়যাত্রা।